নমস্কার, শুভ সন্ধ্যা। আমার সকল দর্শক বন্ধু যারা আছেন, ছোটদেরকে আমার অনেক স্নেহ ভালোবাসা এবং বড়দেরকে আমার শ্রদ্ধা, আমার প্রণাম জানিয়ে আমি আজকের এই ক্লাসটা শুরু করছি। আমি গত 7 দিন আগে লাস্ট ক্লাস করেছিলাম। প্রভিডেন্ট ফান্ড নিয়ে আলোচনা করছিলাম। আমি প্রভিডেন্ট ফান্ডের কত রকমের প্রভিডেন্ট ফান্ড কত রকমের হতে পারে, মানে প্রভিডেন্ট ফান্ডের ক্যাটাগরিক্যালি কত রকমের প্রভিডেন্ট ফান্ড আমাদের ভারতবর্ষে আছে বা আমাদের রাজ্যে আছে, সেইগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো এবার আমি ইনডেপথ অ্যানালিসিসে যাব। মানে আমি এবার আলোচনা শুরু করব ইপিএফ, মানে যেটা আমরা যারা প্রাইভেট সেক্টর এমপ্লয়িজ যারা যারা ডাইরেক্ট এর সঙ্গে যুক্ত আর কি, অ্যাজ আ স্যালারিড পারসন, আমি নিজে অবশ্যই সেইটা নিয়ে আশা করি এই ভিডিওটা যাদের ইপিএফ আছে, এই ভিডিওটা যদি তারা শোনে তাদের কিছু কনসেপ্ট ক্লিয়ারেন্স হবে এবং তারা অনেক কিছু জানতে পারবে। আমি সেটাই চাইবো, আমার উদ্দেশ্য এটাই। তো শুরু করার আগে জাস্ট একটা ছোট্ট আমি আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটা অত্যন্ত দুঃখের সাথে একটা আমার ফিলিংস শেয়ার করছি। সেটা হচ্ছে যে আমরা একজন অত্যন্ত শ্রদ্ধেয় এবং বিনম্র ব্যক্তিত্বকে আমরা হারিয়েছি গতকাল। তিনি হচ্ছেন মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, আমাদের রাজ্যের, পশ্চিমবঙ্গের। অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন এবং যারা মানুষের চরিত্রকে যারা গুরুত্ব দেয়, যারা মানুষের সততাকে যারা গুরুত্ব দেয়, তাদের কাছে তিনি একজন মডেল, অবশ্যই একজন মডেল হিসেবে প্রযোজ্য হওয়া উচিত যে কোনো মানুষের কাছে, যারা মানুষের চরিত্রকে বা মানুষের মনুষ্যত্বকে বা মানুষের সরলতাকে যারা গুরুত্ব দেয়। যাদের কাছে এই গুরুত্ব আছে তারা এই ধরনের মানুষকে ডেফিনেটলি কোনো দিন ভুলতে পারবে না বা ভুলবে না। তো এরকম একটা মানুষ, তার সততা, তার ব্যক্তিত্ব, তার একটা মেসমারাইজিং পার্সোনালিটি আমরা যাকে বলি, মানে একটা অত্যন্ত অভূতপূর্ব একটা যার ব্যক্তিত্ব, সেই মানুষের তার সমস্ত সৎ গুণের সেই স্মৃতিগুলো রেখে তিনি চিরকালের মতো আমাদের ছেড়ে চলে গেছেন। তো এটা অত্যন্ত দুঃখের ঘটনা এবং আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী তার প্রতি যথেষ্ট শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং তাকে যথেষ্ট সম্মানের সাথে গান স্যালুট দিয়ে এবং সমস্ত রকম যেভাবে সম্ভব অত্যন্ত সহমর্মিতা বজায় রেখে তাকে তার শেষ যাত্রায় তাকে সম্মানিত করেছেন। এটা সবার জন্য আমাদের সৌজন্যতা বোধ, আমাদের রাজনীতিতে যাতে সৌজন্য, আমাদের রাজ্যে এবং আমাদের দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে এই সৌজন্যবোধ যদি একটু কিছু কাজে লাগে সেটাই আমি চাইব। তো যাই হোক, এই ঘটনার এবং আর পারিপার্শ্বিক আরও বাংলাদেশে যে ঘটনা ঘটছে সেটাও খুব দুঃখজনক। এবং আজকে একটি খুব বাজে ইনসিডেন্ট আমি শুনলাম নিউজ চ্যানেলে। একটি মেয়ে মারা গেছেন, তিনি মার্ডার হয়েছেন আরজি কর হসপিটালে। সেটাও খুব দুঃখজনক এবং বেদনাদায়ক। আমার নিজেরও একটা মেয়ে আছে, সেও বড় হচ্ছে। আমরা জানি একটা বাচ্চাকে কীভাবে, কত কষ্ট করে একটা বাচ্চাকে একটা বাবা মা গড়ে তোলে, কত কষ্ট করে তাকে, কত স্যাক্রিফাইস করে তাকে বড় করে। এবং একটা মাত্র সন্তান ডেফিনেটলি এটা খুব বেদনাদায়ক ঘটনা। এই ঘটনা সহ্য করা খুব খুব টাফ, ভীষণ কঠিন। তা কী বলবো আর, সেটা আমার ওই পরিবারের প্রতি আমার সমবেদনা, আমার ভীষণভাবে ব্যথিত জ্ঞাপন করছি। যাই হোক, এই বলে আজকে মেন স্ট্রিম আমার ক্লাসে ফিরে আসছি। যাই হোক, সমাজের মতো চলবে, আমাদের মতো চলতে হবে। এটাই হচ্ছে সমাজের নিয়ম। আমরা চিরকাল থাকবো না, কেউ আগে চলে যাব, কেউ পরে চলে যাব পৃথিবী থেকে। তাতে আমাদের উদ্দেশ্য হওয়া উচিত আমরা যাতে এই পৃথিবীতে যতদিন থাকবো নিজেদের সম্মানটাকে বজায় রাখতে পারি, যতটা সম্ভব কম ভুল কাজ করি, যা ভুল কাজ করেছি আগে সেগুলোকে শুধরে নেওয়ার একটা প্রচেষ্টা আমাদের মধ্যে থাকা উচিত, চেষ্টা করা দরকার। সেইটা প্রত্যেকটা মানুষের মধ্যে যেন এই ফিলিংসটা থাকে যে হ্যাঁ, আমি আগের দিনের থেকে নেক্সট যে দিনটা আসবে, যে পরের যে দিনটা দেখব, ভগবান পরের যে দিনটা আমাদের দেখাবে, সেই দিনটা যেন আমি আরও কিছু ভালো কাজ করতে পারি। তো সেইটা আমাদের প্রত্যেকের উদ্দেশ্য হওয়া উচিত। আমার নিজের তো অবশ্যই হওয়া উচিত, সবারই হওয়া উচিত।
যাই হোক, আমি আমার আলোচনা শুরু করছি। আমরা আলোচনা করব আজকে ইনডেপথ অ্যানালাইসিস স্টার্ট করব, সেটা হচ্ছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, মানে যেটা হচ্ছে ইপিএফ, যাকে আমরা শর্টে বলি ইপিএফ। ইট ইজ ডেফিনেটলি আ ওয়েল নোন প্রভিডেন্ট ফান্ড স্কিম, এবং এটা বেসিক্যালি ইট ইজ ওয়াইডলি অ্যাডপ্টেড বাই দ্য প্রাইভেট সেক্টর organizations who are employing 20 or more individuals, মানে যে সমস্ত বেসরকারি সংস্থা আছে সেই সমস্ত সংস্থায় কিন্তু এই ইপিএফ স্কিমটা তারা অ্যাডপ্ট করে থাকে, ঠিক আছে। এবং যে সমস্ত অর্গানাইজেশনে 20 জন মিনিমাম, মানে একদম মিনিমাম 20 জন বা তার বেশি এমপ্লয়ি কাজ করে, বা এমপ্লয়িকে তারা এঙ্গেজ করে থাকে, যে সমস্ত অর্গানাইজেশন মিনিমাম 20 জন বা তার বেশি, সেই সমস্ত অর্গানাইজেশনের ক্ষেত্রে কিন্তু এই প্রভিডেন্ট ফান্ড ইপিএফ সেটা কিন্তু রেজিস্টার্ড হওয়া তাদের ক্ষেত্রে কিন্তু বেসিক্যালি এটা ম্যান্ডেটরি, ঠিক আছে। না করাটা কিন্তু ঠিক না, মানে আইনত ওটা একদম সঠিক কাজ নয় বাই ল। এবার এর ওপর এই প্রভিডেন্ট ফান্ড যখন কোনো এমপ্লয়ের জন্য চালু করা হচ্ছে, তার একটা ডেফিনেটলি একটা বছরের শেষে একটা ইন্টারেস্ট তার ওপর একটা দেওয়া হয়, যত যা জমা হবে কিউমুলেটিভ বেসিসে জমা হবে। দ্য রেট অফ রিটার্নস অন দ্য ব্যালেন্স হেল্ড ইন অ্যান ইন্ডিভিজুয়াল সিপিএফ অ্যাকাউন্ট ইজ কন্টিনজেন্ট অন দ্য প্রিভেলিং ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেটটা, যে ইন্টারেস্ট রেটটা সারা বছরে একবারই সেই ইন্টারেস্টটা দেওয়া হয়, সেটা ভ্যারি করে অ্যাকর্ডিং টু দ্য ইউনিয়ন গভর্নমেন্ট, ঠিক আছে। সেই যে রেটটা, এটা কিন্তু প্রত্যেক বছর যে সেম থাকবে তা না। কোনো বছর হয়তো 8.25 হলো, কোনো বছর 8.5 হলো, কোনো বছর 9 পয়েন্ট সামথিং হলো, বা কোনো বছর আবার তার থেকে কমে গেল, এটা হতে পারে, ঠিক আছে। তো এটা ম্যাটার করে না রেটটা, কিন্তু এই যে ইন্টারেস্ট, এটা কিন্তু একটা লাস্টে বছরের শেষে যখন ইপিএফের যখন ইয়ার ক্লোজিং হয়, ইপিএফের ইয়ারের স্টার্টিং কিন্তু মার্চে হয় এবং এন্ড হয় ফেব্রুয়ারিতে। যেমন একটা ফাইন্যান্সিয়াল ইয়ার যখন স্টার্টিং হয়, ফাইন্যান্সিয়াল ইয়ার আমরা স্টার্টিং কখন হয়, সেটা হচ্ছে 1 এপ্রিল থেকে, যে কোনো বছরের 1 এপ্রিল থেকে পরের বছরের 31 মার্চ। ইপিএফের যে অ্যাকাউন্টিং ইয়ার, সেটা কিন্তু জাস্ট প্রিসিডিং, মানে যেটা ফাইন্যান্সিয়াল ইয়ার তার ঠিক আগের মাসটাকে ধরা হয়। সেটা হচ্ছে যে শুরুর দিকেও আগের মাসটাকে ধরা হবে, শেষের দিকেও আগের মাসটাকে ধরা হবে। সেটা হচ্ছে যদি একটা ফাইন্যান্সিয়াল ইয়ার যদি 1 এপ্রিল থেকে স্টার্ট হয়, ইপিএফের ফাইন্যান্সিয়াল ইয়ার স্টার্ট হবে 1 মার্চ থেকে, ঠিক আছে। তেমনি একটা ফাইন্যান্সিয়াল ইয়ার যদি 31 মার্চ যে কোনো বছরে যদি শেষ হয়, তাহলে ইপিএফের ক্ষেত্রে অ্যাকাউন্টিং ইয়ার কিন্তু ফেব্রুয়ারির 28 বা 29-এ কিন্তু শেষ হবে, ঠিক আছে। বোঝা গেল? এবার এই যে ইপিএফ স্কিম, আন্ডার দ্য ইপিএফ স্কিম বোথ দ্য এমপ্লয়ার আর এমপ্লয়ি মেক মান্থলি কন্ট্রিবিউশন টু দ্য এমপ্লয়িজ অ্যাকাউন্ট। এই ইপিএফ স্কিমে এমপ্লয়ির থেকে যে টাকাটা স্যালারি দেওয়ার পরে, স্যালারি দেওয়ার আগে এমপ্লয়ির থেকে যে টাকাটা কেটে নেওয়া হয়, মানে আমরা যদি উইথ সিলিং যদি করি, তাহলে আমরা 12% যে স্যালারিটা কেটে নিই, ম্যাক্সিমাম 18, ম্যাক্সিমাম ক্ষেত্রে কত, ম্যাক্সিমাম হচ্ছে 1800। যদি উইথ সিলিং হয়, তাহলে আমরা 12% যদি এমপ্লয়ের থেকে যে টাকাটা কেটে নিই স্যালারি দেওয়ার আগে, এবং স্যালারি দেওয়ার পরে যখন ইপিএফটা যখন জমা হবে, বেসিক্যালি ইপিএফের পোর্টালে, ইপিএফের যে অর্গানাইজেশন, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে যে ইপিএফের টাকাটা জমা হবে, তখন কিন্তু এমপ্লয়ার সেম অ্যামাউন্টটা কন্ট্রিবিউট করে তার পার্ট থেকে ওই এমপ্লয়ির জন্য। তাহলে টোটাল কিন্তু তার ডবল একটা বেনিফিট পাওয়ার কথা। কিন্তু এক্ষেত্রে ডবল বেনিফিট শুধু পিএফের ক্ষেত্রে কি ডবল বেনিফিটই হয় না, পিএফের ক্ষেত্রে কিন্তু ডবল বেনিফিট হয় না। পিএফের যে 12% অফ এমপ্লয়িজ কন্ট্রিবিউশন, সেটা কিন্তু টোটালি প্রভিডেন্ট ফান্ডে যায়, এবং এমপ্লয়িজের ক্ষেত্রে বলছি, এবং এমপ্লয়ার যে 12% ওই এমপ্লয়ের হয়ে কন্ট্রিবিউট করে, যে 12% ওই এমপ্লয়ের হয়ে কন্ট্রিবিউট করে প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে, সেটা কিন্তু টোটাল 12% যায় না, 12% প্রভিডেন্ট ফান্ডে যায় না। তার মধ্যে 3.67% যেটা আছে সেটা প্রভিডেন্ট ফান্ডে জমা হয়, এবং বাকি যে 8.33% আছে সেটা ওই এমপ্লয়ের একটা বেসরকারি যে পেনশন স্কিম আছে, যেটা একদম একটা বিশাল একটা বড় ব্যাপার আমি বলবো। তার কারণ হচ্ছে যারা বেসরকারি সংস্থায় কাজ করে থাকে তাদের ক্ষেত্রে ভবিষ্যৎ কিন্তু
রিটায়ারমেন্টের পরে অনিশ্চিত হয়ে পড়ে, যদি সে খুব ক্যারিয়ারিস্টিক এবং খুব ট্যালেন্টেড না হয়। সেক্ষেত্রে এই যে ইপিএসটা কিন্তু একটা আশীর্বাদের মতো। ইপিএসটায় যদি আমার টাকা সামান্য কম, অনেক কম টাকা পাই আমরা, সাধারণত গভর্নমেন্ট এমপ্লয়িরা যে পেনশন পাবে তার থেকে অনেক কম টাকা ইপিএসের যে পেনশন স্কিম আছে সেখানে কিন্তু পেনশনের পরিমাণটা অনেক কম, তাও কিছু তো পাওয়া যাবে। আমি এটা বিশ্বাস করি। আমি খুব অল্পতে খুশি হওয়া মানুষ। যে কোনো কিছু আমি অল্প পেলেই খুব খুশি হই। এটা হয়তো ভুল হতে পারে, আবার হয়তো ঠিক হতে পারে, সেটা আমি জানি না, সেটা ভগবান জানে। আমার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমি অল্পতেই খুব খুশি। আমি যদি পেনশন যদি মনে করি যে আমি যদি আজকে রিটায়ার করে যাই, আমার যদি 58 বছর হয়ে যায়, আমি যদি 2000 টাকাও যদি পেনশন পাই, তাহলেও আমার কাছে ওটা একটা বড় অ্যাচিভমেন্ট আমার মনে হয় যেটা। সেই জন্য হয়তো আমি খুব বড় ক্যারিয়ারে অনেক কিছু করতে পারিনি। যে হয়তো একটা কথা শোনা যায়, যারা খুব ক্যারিয়ারিস্টিক হয় তারা সহজে কিন্তু স্যাটিসফাইড হয় না। তারা সবসময় চেষ্টা করে, তাদের কাছে স্কাই ইজ দ্য লিমিট, মানে আকাশটাকে ছোঁয়ার চেষ্টা করে তারা, সেই জন্য তারা বড় হয়। এটা কিন্তু কথাটা ভুল না, কথাটা ঠিক। তবে আমার ক্ষেত্রে এটা আমি আকাশ ছুঁতে চাইও না, এবং আবার আকাশ ছুঁতে আমি পারবও না, সোজা কথা, অনেস্টলি স্পিকিং। যাই হোক, তো আমি ডাইভার্ট হতে চাই না। তা যেটা বললাম সেটা আমি একটু জিস্ট করে বলছি। আন্ডার দ্য ইপিএফ স্কিম both the employer and employee make monthly contribution to the employees account. এমপ্লয়িজের যে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট আছে, প্রত্যেক মাসে স্যালারির সময় আমরা স্যালারি দেওয়ার আগে এমপ্লয়ির থেকে একটা টাকা কেটে নিই। সেইটা যেটা আমি বললাম 12%, সেটা অফ স্যালারি, ম্যাক্সিমাম 1800 উইথ সিলিং যদি হয়ে থাকে, এবং সেম পার্সেন্টেজ মানে সেম অ্যামাউন্ট যেটা এমপ্লয়ির থেকে আমরা এমপ্লয়ার কেটে নিচ্ছি, সেই এমপ্লয়ারও কিন্তু ওই এমপ্লয়ের অ্যাকাউন্টে, প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ওই সেম টাকা কিন্তু কন্ট্রিবিউট করে। তো আমাদের প্রভিডেন্ট ফান্ডে একটা পোর্শন যায়, সামান্য পোর্শন, সেটা হচ্ছে 3.67%, এবং বাকি যে 8.33% সেটা কিন্তু তার পেনশন স্কিমে জমা হয়, তার ভবিষ্যতে যাতে সে পেনশন কিছু পেতে পারে। তো আন্ডার দ্য ইপিএফ স্কিম আমি আরেকবার পড়ছি, both the employer and employee make monthly contribution to the employee's account, ইউজুয়ালি ইন ইকুয়াল প্রপোর্শন, যেটা আমি একটু আগে বললাম, সমানভাবে, ইকুয়াল প্রপোর্শনস। দ্য স্পেসিফিক পার্সেন্টেজ অফ কন্ট্রিবিউশন অ্যান্ড দ্য করসপন্ডিং অ্যাকাউন্টস দে আর অ্যালোকেটেড টু ভ্যারি বেসড অন দ্য এমপ্লয়িজ স্যালারি। ঠিক আছে, এবার কাদের ক্ষেত্রে এটা মানে এই রেটটা, এই প্রভিডেন্ট ফান্ডের এই ডিডাকশনসটা অ্যাপ্লিকেবল সেটা আমি তোমায় বলবো। ফর ইন্ডিভিজুয়ালস উইথ আ স্যালারি অফ 15,000 অর লোয়ার, for individuals with a salary of 15,000 or lower, the EPF contributions are distributed as follows. আমি তোমাদের যেটা আমি লিখেছি সেটা তোমাদের বলি। আমি কি বললাম, যে যাদের স্যালারি 15,000 বা তার কম, তাদের ক্ষেত্রে কিন্তু এটা একদম এই প্রভিডেন্ট ফান্ডের ডিডাকশানসটা কিন্তু তাদের ক্ষেত্রে ম্যান্ডেটারি। সেটা হচ্ছে যে এমপ্লয়ির যে 12% আছে, এমপ্লয়ির যে 12% সেটা কিন্তু টোটালটাই সেটা যায় হচ্ছে প্রভিডেন্ট ফান্ডে। এবার এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু ইপিএফ কি? এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু ইপিএফ কি? 3.67%, 3.67% অফ বেসিক স্যালারি প্লাস ডিয়ারনেস অ্যালাউন্স, 3.67% অফ বেসিক স্যালারি অ্যান্ড ডিয়ারনেস অ্যালাউন্স, সেটা হচ্ছে ইপিএফে যায়, এমপ্লয়ার কন্ট্রিবিউশনস। এবং এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু এমপ্লয়িজ পেনশন স্কিমে কোনটা যায়? 8.33% অফ বেসিক স্যালারি প্লাস ডিয়ারনেস অ্যালাউন্স। অ্যান্ড এটাকে কিন্তু একদম ক্যাপ করা আছে, এটা তো অনেক হয়ে যায়। 8.33% অফ বেসিক স্যালারি প্লাস ডিয়ারনেস অ্যালাউন্স যদি হয়, তার যদি বেসিক স্যালারি অনেক বেশি হয়ে থাকে এক্ষেত্রে, বা ডিয়ারনেস অ্যালাউন্স যদি বেশি হয়ে থাকে, তাহলে 8.33%, তার উপর যত বেশি হবে, তার যত রেট বেশি, অ্যামাউন্ট বেশি হবে, রেট তত বেশি হবে অ্যামাউন্ট। সেটা বন্ধ করার জন্য এখানে একটা ক্যাপ করে দেওয়া, যেহেতু ক্যাপ করে দেওয়া আছে, মানে এটা একটা বার করে দেওয়া আছে বা লক করে দেওয়া আছে। কোন জায়গায় লক করে দেওয়া আছে? ইট ইজ ক্যাপড অ্যাট আ ম্যাক্সিমাম অফ রুপিস 1250 পার মান্থ, দ্যাট মিনস সিলিং অ্যামাউন্ট। ওই অ্যামাউন্টের বেশি কিন্তু তার পেনশন স্কিমে জমা হবে না, ম্যাক্সিমাম 1250। এটা বেসরকারি এই ইপিএস স্কিমের কিন্তু এটা নিয়ম। এই যে 8.33%, যেটা 3.67% এমপ্লয়ার, এটা কিন্তু এমপ্লয়ার কন্ট্রিবিউশন নিয়ে আমরা আলোচনা করছি। এমপ্লয়ার কন্ট্রিবিউশনে 3.67% প্রভিডেন্ট ফান্ডে চলে গেল, এটা নিয়ে আর কোনো ঝামেলা নেই। বাকি যে এই 12% মাইনাস 3.67% কত হয়? 8.33%। এই যে 8.33% যেটা হয়, সেটা ইপিএস স্কিম মানে এমপ্লয়িজ পেনশন স্কিমে কিন্তু সেই টাকাটা
জমা হয়, যেটা 8.33% অফ বেসিক স্যালারি প্লাস ডিয়ারনেস। কিন্তু এই টাকাটা একটা নির্দিষ্ট লিমিট করে দেওয়া আছে, মানে একটা সিলিং করে দেওয়া আছে, সেই সিলিংয়ের ওপরে কিন্তু আর গেলে সেই টাকাটা হবে না, সেই 1250 টাকায় জমা হবে, ম্যাক্সিমাম 1250। তা ইট ইজ ক্যাপড অ্যাট এ ম্যাক্সিমাম অফ রুপিস 1250 বা 1250 পার মান্থ, দ্যাট ইজ ব্র্যাকেটে যদি তোমরা লিখতে চাও লেখো সিলিং অ্যামাউন্ট। সো এনি অ্যাডিশনাল কন্ট্রিবিউশন উইল বি ইনভেস্টেড ইন ইপিএফ, any additional contribution will be invested in EPF. It is also to be noted that no interest is earned. It is also to be noted no interest is earned on the amount contributed to EPS. On the amount contributed to EPS. Then the allocationটা কি হলো? The allocation ensures the 12% of employee salary. আমি যদি জিস্ট তোমাদের বলি, একটা এতক্ষণ যে বক্তব্যটা রাখলাম তার যে একটা যদি আমি একটা সংক্ষিপ্তকরণ করি বা একটা যদি আমি তোমার একটা সামারাইজেশন করি, তাহলে সামারিটা কী হয় সেটা হচ্ছে যে দ্য অ্যালোকেশন এনশিওরস দ্যাট দ্য 12% of the employee salary goes towards the EPF. That means full 12% will go to employees EPF account, while the employer contributes 3.67% to the EPF and 8.33% up to maximum of rupees 1200 to the EPS. আমি এই কথাটা তোমাদের সুবিধার জন্য বা যারা বোঝা আমার কথাটা, আমার এই ভিডিওটা দেখছো বা যারা দেখবে তাদের আরেকবার আমি এটা বলে রাখি, দ্য অ্যালোকেশন যে মেন যে অ্যালোকেশন সেটা কি বলছে, সেটা এনশিওর করছে কি, যে এন্টায়ার 12% অফ এমপ্লয়িজ কন্ট্রিবিউশন উইল গো টু দ্য employees provident fund account, and when the same amount will be contributed by the employer to that employees account, that time 3.67% out of 12% will go to the employees provident fund account, and 8.33% and ব্র্যাকেটে তোমরা লিখতে পারো আপ টু ম্যাক্সিমাম, the maximum amount is 1200 up to a maximum amount of rupees, up to a maximum ব্র্যাকেটের মধ্যে লিখবে up to a maximum amount of 1250 বা 1250, সেইটা কিন্তু চলে যাবে ইপিএসে। এবার যেটা তোমাদের আমি বলবো সেটা হচ্ছে যে যদি এতক্ষণ বললাম 15,000 বা কমের স্যালারি যাদের আছে তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা বললাম। এবার নেক্সট হচ্ছে ফর ইন্ডিভিজুয়ালস উইথ আ স্যালারি এক্সিডিং রুপিস 15,000, যাদের 15,000 টাকার বেশি স্যালারি, দ্য ইপিএফ কন্ট্রিবিউশনস দেন আর ডিস্ট্রিবিউটেড লাইক হোয়াট, আমি তোমাদের এবার বলছি। সেটা হচ্ছে এমপ্লয়ি কন্ট্রিবিউশন টু দ্য ইপিএফ 12% অফ বেসিক স্যালারি, 12% অফ বেসিক স্যালারি প্লাস ডিয়ারনেস অ্যালাউন্স। এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু দ্য ইপিএফ হচ্ছে 3.67% অফ বেসিক স্যালারি প্লাস ডিয়ারনেস অ্যালাউন্স, ঠিক আছে। এবার এমপ্লয়ার কন্ট্রিবিউট টু দ্য ইপিএস কি ফিক্সড অ্যামাউন্ট অফ রুপিস, এটা কিন্তু সেম ফিক্সড অ্যামাউন্ট অফ রুপিস 1250, কারণ বেসরকারি ক্ষেত্রে চাকরি করলে কত টাকা তোমাকে ইপিএস পেনশন দেবে, তোমাকে পেনশন বেশি তারা দিতে পারবে না, তাদের তোমাদের টাকা থেকেই যে টাকাটা তোমার থেকে যেটা কেটে নেওয়া হচ্ছে এই 8.33% ম্যাক্সিমাম আপ টু ম্যাক্সিমাম 1250, ওই টাকা থেকেই তুমি পেনশনটা পাবে, ঠিক আছে। এটা হচ্ছে সোজা বাংলা কথায় যদি আমরা বলে থাকি। তো এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু দ্য ইপিএস কি ফিক্সড অ্যামাউন্ট অফ রুপিস 1250, সরি। The distribution ensures that the employee contributes 12% of their salary to the EPF, while employer contributes 3.67% to the EPF and rupees 1250 or 1250 to the EPS. The remaining balance, that is 8.33% of the salary plus dearness allowance minus rupees 1250 to the EPF, ঠিক আছে। এবার নেক্সট আমি যেটা আলোচনা তোমাদের সাথে করব নেক্সট ক্লাসে, সেটা হচ্ছে এই যে ভেরিয়াস যে প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট আছে,
প্রভিডেন্ট ফান্ডের যে কন্ট্রিবিউশনগুলো, আমাদের যে স্যালারি থেকে যে প্রভিডেন্ট ফান্ড কেটে নেওয়া হয়, আমরা যখন বছরের শেষে যখন ইনকাম ট্যাক্স পে করব, তখন এই প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে কিছু ট্যাক্সের কিছু ট্রিটমেন্ট আছে, ট্যাক্স বেনিফিট কিছু পাওয়া যায়, বা তাদের ট্যাক্সের কিছু অব্লিগেশনস থাকতে পারে, সেইগুলো নিয়ে কিন্তু আমি নেক্সট ক্লাসে তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে? তো আজকের মতো এই ক্লাসটা এখানেই। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা পারলে শেয়ার করো, পারলে অন্য কেউ যদি সাবস্ক্রাইব করতে চায় আমার চ্যানেল, তাদেরকে বলো সাবস্ক্রাইব করার জন্য। ডেফিনেটলি এই সাবস্ক্রিপশনটা শুধু আমার ক্ষেত্রে একটা অনেক বড় জিনিস। যদি তোমরা সাবস্ক্রাইব করো, আমার মধ্যে একটা কনফিডেন্স বাড়বে। আর আমি যদি কিছু কোনো সময় আমার লেকচারে যদি কোনো ভুল থাকে, বা কোনো সময় যদি কিছু যদি টেকনিক্যালি আমি হয়তো কোনো কথা ভুল বলে ফেললাম, হয়তো আমি ইচ্ছা করে বললাম না, কিন্তু এটা তো ইচ্ছা করে বলা যায় না, অনেক সময় ভুল হতেই পারে। সেক্ষেত্রে তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে কিন্তু জানাবে। এটা আমার রিকোয়েস্ট রইল, তাতে আমার খুব উপকার হবে, ঠিক আছে? ওকে, নমস্কার।